আবরাজ ফিজাকে ডাকো। ইলা বেগম ছেলেকে আদেশখানা করে আবার রান্নাঘরে গেল। এতদিনে একবার ও ফিজা আবরাজ এসছে পর একসাথে খাবার টেবিলে বসে খাবার খায়নি। ইলা বেগম ভাবছে আবরাজ উপর অভিমান করে ফিজা একসাথে খাবার খাচ্ছে না, কিন্তু ব্যাপারটা যে সম্পূর্ণ উল্টো সেটা তিনি না বুঝতে পারলেও আবরাজ ঠিক বুঝে। ত্রিনা মেয়েটার অতিরিক্ত ন্যাকামি ফিজার জাস্ট অসহ্য লাগে। মেয়েটা ন্যাকা অবশ্য হবে নাই বা কেন, বাবা জার্মানির নামকরা একজন বিজনেসম্যান। আসলে শুধু কি বিজনেসম্যান, নাকি বিজনেসের আড়ালে ভয়ঙ্কর কিছু রয়েছে, ফিজার এসবে ধারণা নেই। সে এসবে আগ্রহীও নয়। তবে সেদিন মিষ্টির থায়ে কিছুটা আন্দাজ হয়েছে ত্রিনার বাবা বিশেষ ভালো মানুষ নয়, স্বার্থের জন্য সব করতে পারে। ফিজা রুমে বসে অফিসের কিছু একটা কাজ করছে। ল্যাপটপের দিকে দৃষ্টি স্থির মেয়েটার। আবরাজ কক্ষে প্রবেশ করে না। দরজায় একার লান দিয়ে দাঁড়িয়ে থাকে। ফিজা সেদিকে খেয়াল নেই, তবে নাসারন্ধ্রে করা পারফিউমের গন্ধ ঠেকেছে মেয়েটার। এমন পারফিউম গন্ধ শুধু আবরাজ খান নামক পুরুষটা আশেপাশে থাকলে পাওয়া যায়। ফিজা অন্যমনস্ক হয়ে গালে হাতরা খোলো। সোফায় থেকে বেড উপর টানানো বড় ফটোটার দিকে তাকালো। কি সুন্দর গম্ভীর পুরুষটা, ফ্রেম বাঁধানো বিশাল একখানা পিকচার। ফিজার এই ছবিটা দেখে কোনো দিনই আলসেমি লাগে না, পুরনো হয় না, সব সময় মনে হয় এই তো এই প্রথমবার সে ছবিটা দেখল। প্রতিবারই মেয়েটা ছবিটার দিকে তাকিয়ে হারিয়ে যায়। প্রথমবারের ন্যায় প্রতিবার একই অনুভূতি হয়। অদ্ভুত সৌন্দর্যের এই পুরুষটার গালে দাড়ি হলে কেমন লাগত, আরও সুদর্শন নিশ্চয়ই। তব একার মারাত্মক ফর্সা এই আবরাজ খান। ফিজার আচমকাই মনে হলো পুরুষ মানুষ এত ফর্সা ভালো লাগে না। তবে আবরাজ খানকে লাগে কেন, নাকি ভালোবাসার চোখে দেখে বলে এত সুন্দর লাগে? না, মোটেও এমন নয়। আসলেই আবরাজ খান সুন্দর। দাড়ি ঠিক যেন অল্পবয়সী কোনো রাজা বাদশাহের মতো। শরীরের গঠন সাংঘাতিক, ভয়ঙ্কর নজর কাড়া, বলিষ্ঠ সুঠাম দেহটায় সব রকম পোশাকোয়াশাকে সৌন্দর্য ফুটে। আবরাজ দাঁড়িয়ে আছে দরজা, প্যান্টের পকেটে হাত গোজা, আরেকটা হাতের আঙুল গালে ঠেকানো। গম্ভীর পুরুষটার মুখ কেমন বাচ্চাদের মতো দেখাচ্ছে। ফিজা হঠাৎ আবরাজকে এমনতর অবস্থায় দেখে চমকে উঠল। নড়েছে বসে মেয়েটা। এত সময় সে আবরাজের ছবির দিকে তাকিয়েছিল, আবরাজ কি সেটা দেখে ফেলেছে? ফিজা পরক্ষণেই ভয় গিলে নিল। বেশ ভাবসাব নিয়ে বসে রইল। দেখলে কি, সে কি চুরি করছে? মোটেও না, তারই তো জামাই লাগে। এখানে কার কি সমস্যা সে যদি তার বরের ছবির দিকে ড্যাব করে তাকিয়ে থাকে? ফিজা মনে মনে এসব ভেবে চিলমুড়ে বসে আবার ল্যাপটপের স্ক্রিনে তাকায়। কিন্তু আচমকাই নিজের সামনে কারোর উপস্থিত অনুভব করল। শুধু উপস্থিত নয়, সামনে দাঁড়ানো মানুষটা শুধু দাঁড়িয়ে ক্ষান্ত হয়নি, মেয়েটার একদম গা ঘেঁষ। একার বসে গাল ধরে নিজের দিকে মুখটা ফিরিয়ে ধরল দুই আঙুলের সাহায্যে। পরপরই সুর টেনে বলে, মেরি জান পিকচার কেন, লাইভ দেখো না, এই যে আমি তোমার সামনে। লুক, ভালো করে দেখো, এদিকে দেখো, আমার দিকে দেখো, সুগন্ধি ফুল। লুক অ্যাট মি। ফিজা ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। কথার খেয়া হারায় মেয়েটা। শব্দ যেন গলা দিয়ে বের হচ্ছে না। এভাবে কেউ মানুষকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলতে পারে ফিজা হয়তো এই পুরুষটাকে না দেখলে জানতি না। শুধু কি জানা, একদম প্র্যাকটিক্যালি দেখাও হয়ে গেল। ফিজার ভাবনার মাঝে ই আবরাজ বাঁকা হেসে ফের বলে, তোমারই তো বর আমি। এতদিন মনে ছিল না আপনি কারোর বর? কি তীক্ষ্ণ সেই চাহনি। আবরাজ চুপ, নো কথা বলে না। তখনও তাকিয়ে সে বউয়ের রাগান্বিত মুখের দিকে। মেয়েটা রাগলে গাল কেন লাল হয়? আবরাজ এসছে পর থেকে দেখে আসছে মেয়েটা একটু রেগেমেগে কথা বললে গাল লাল হয়, চোখগুলো ও লাল হয়। আবরাজকে কিছু বলতে না দেখে ফিজা এবার বেশ ভয়ানক কাণ্ড করে বসল। আবরাজের টি শার্টের কলার ধরে নিল। হয়তো রাগের মাথায় কি করছে বুঝতেই পারছে না মেয়েটা। ফিজার রাগান্বিত কঠিন স্বরে আবরাজের ভাবনার ছেদ ঘটে। কি হলো, কথা বলুন। এতদিন হয়ে গেল এসছেন, এখন পর্যন্ত তো নিজ থেকে কিছুই বললেন না। নাকি কিছু বলবেন না বলে পণ করে নিয়েছেন আপনি? আমার বউয়ের দেখি অনেক রাগ আমার উপর। এমন সিরিয়াস মোমেন্টে এমন হেয়ালি স্বরে এরূপ কথায়। ফিজার রাগ তরতর করে বাড়ল, বই কমল না। কিন্তু হঠাৎ মস্তিষ্ক সজাগ হল। সে খুব নিকটে বসে আছে আবরাজের। কথাখানি মনে পড়তে ঝট করে ফিজা দূরে সরে এলো। কিন্তু আবরাজের এটা পছন্দ হল না। আর সে এটা মোটেও মেনে নেও আর পাত্র নয়। অগত্যা সে নিজেই বউয়ের দিকে এগিয়ে এলো। ফিজা পা তুলে বসেছিল সোফায়, কোলের উপর রাখা ল্যাপটপ। আবরাজ ল্যাপটপ সেন্টার টেবিলে রাখে। ফিজা তখন শক্ত হয়ে বসে আছে। আর শক্ত স্বরে বলে, কাছে আসবেন না। আসব, দূরে থাকুন। আই নিড ইউ, আই ডোন্ট হ্যাভ, বাট আই নিড ইউ, রাইট নাও। আবরাজ কথাটা বলেই ফিজার গলার ওড়নাটা খুলে নিল। জর্জেটের ওড়নাটার ঠাই হলো অদূরে। ফিজার কণ্ঠ কাঁপছে, রোদুর করে বুক। তবুও মেয়েটার মন চায় না কিছু হয়ে যাকেই মুহূর্তে। কিছুটা উচ্চস্বরে বলে উঠল, আপনার এমনটা কেন মনে হচ্ছে? আপনি যখন যা চাইবেন, আপনার যা প্রয়োজন হবে সব আমাকে মেনে নিতে হবে? থমকে গেল। সামনে বসা পুরুষটা অদ্ভুতভাবে হাত থামে, মুখের ভাবভঙ্গি বদলে গেল, দূরত্ব বাড়ায়। দুই হাত মিলে সোফায় মাথা এলিয়ে বসে। নীরবতা চলল কত সময়। ফিজা উত্তর পাবে না জানে, সে আশাও করে না।
তবুও কোনো এক অজানা রনে বসে আছে সে। আবরাজের বন্ধ চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আপনি আবার কবে জার্মানি যাচ্ছেন? কাল সন্ধ্যায়। আমি চাইব এবার দেখা আমাদের শেষ দেখা হোক। ফিজা থমথমে স্বরে বলে। আবরাজ মেয়ে তার কথায় বাঁকা চোখে দেখল বউকে। মনে মনে বলল, সরি বাট নো সরি, আফটার টুমররাও ইউ উইল সি অনলি মি। যারা গল্পটির জন্য অপেক্ষায় ছিলেন এবং যারা গল্পটি গ্রুপ থেকে পড়ছেন, আশা করি সবাই আইডিতে ফলো করবেন। ফলো করলে তাড়াতাড়ি গল্পগুলো আপলোড হবে। সবাই আইডিতে ফলো করে রাখুন, ধন্যবাদ। একজন সার্ভেন্ট এসে দরজায় নক করতে ফিজা যথেষ্ট দূরত্ব বজায় রেখে বসল। আবরাজ ফ্লোর থেকে ওড়না কুড়িয়ে বউয়ের গায়ে সুন্দর করে জড়ি দেয়। সার্ভেন্ট এসে জানালো ফিজার মা বোন এসছে। অগত্যা ফিজা দ্রুত কক্ষ ত্যাগ করল। পেছনে পেছনে আবরাজও নিচে এলো। মিষ্টির সাথে বসে আছে ফিজার ছোট বোন মেহরিন এবং মহিতা বেগম আড্ডা দিচ্ছে ইলা বেগম এর সাথে। ত্রিনা একটা সিঙ্গেল সোফায় ফোন হাতে বসে। ফিজা নিচে এসে মা বোনকে দেখে স্বাভাবিক আচরণ করতে লাগল। অতঃপর সেও মা বোন সাথে বসল। মহিতা বেগম এবং মেহরিনকে আজ রাতে ডিনারে ডেকেছে আবরাজ। যদিও ফিজাদের বাড়িতে আকার যাওয়ার কথা ছিল, তবে সময় হাতে নেই বিধায় তাদের ডেকে নিয়েছে। এটা শোনার পর ফিজার একটু ভালো লাগল। তবে কাল আবরাজ চলে যাবে আবার, সেটা মনে পড়ে মনটা কেমন করছে। কিন্তু কেন করছে? যদি আবার আগের মতো হারিয়ে যায় সেই জন্য কি? কিন্তু সে তো পুরুষটার থেকে দূরত্ব চায়। তবে এটাই বা কবে সম্ভব হবে? আদৌ সম্ভব হবে কোনোদিন? ফিজা জানে না। তবে একটা সুযোগ সে আবরাজ খানকে দিতে চায়। কিন্তু এটার জন্য তো সে কোনো রিজন পাচ্ছে না। পুরুষটা তো তাকে খোলামেলা করে কিছু বলছেও না। সে সবটা না জেনে কি করে কোনো ডিসিশন নিতে পারে? দ্বিধাদ্বন্দ্বে ভুগছে ফিজা। হু আর ইউ? আব্রাহাম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে। সামনে ভীতু মেয়ে টার্সড হয়ে নিজের ওড়নার কোনা খামচে ধরল। এত রাতে এভাবে কারোর সামনে পড়বে মেহরিন হয়তো কল্পনাও করেনি। তাই অস্বস্তিটা একটু বেশি। তবে মানুষটাকে আবরাজ খানের নিকটতম কেউ অবশ্যই হতে পারে। খান বাড়িতে ওকার আর এত রাতে অজানা কোনো ব্যক্তি নিশ্চয়ই ঢোকার পারমিশন নেই। যেখানে বাড়ির গেট থেকে শুরু করে প্রতিটা সদস্য গার্ড নিয়ে চলে। কি হলো? কথা বলুন। কে আপনি? মেহরিনের ভাবনার মাঝেই আব্রাহাম ফের জিজ্ঞেস করল। মেহরিনের গলা কাঁপে। মেয়েটা ভীতু, এর জন্য কম কথা শুনতে হয় না নিজের মায়ের কাছে। আজকাল এমন ভীতু হলে চলে? যেখানে বড় বোন আগুন সেখানে এই ছোট বোন জল। মহিতা বেগমের নিজের বড় মেয়েকে নিয়ে টেনশন না হলেও ছোট মেয়েকে নিয়ে প্রচুর টেনশন হয়। মেহরিন কোনো রকম নিজের নামটা উচ্চারণ করল। মেহরিন? পুষ্পর ছোট বোন? আব্রাহাম কৌতূহল সহিত জিজ্ঞেস করল। মেহরিন মাথা নাড়ে। এরপর গুটি গুটি পায়ে মিষ্টির রুমে ঢুকে গেল। লম্বা 5 ফিট হবে টেনেটুনে। দেখতে বেশ নাদুস চেহারারটা কিছুটা ফিজার মতোই। হয়তো লম্বা আর একটু হলে জনকে টুইন বলতো যে কেউ। তবে ফিজা লম্বা আরও। ফিজার শরীরের গঠন চিকনা তবে বেশ নজরকা। চন্দ্রবিন্দুরা, চোখের চাহনি মারাত্মক। চুল থেকে শুরু করে নাকমুখ চোখ সবকিছুই অদ্ভুত সুন্দর মেয়েটার। আব্রাহাম ফোঁস করে দম ছাড়ে। এসব কি ভাবছে সে? নিজেই নিজের ভাবনায় বিরক্ত। সে সন্ধ্যায় একটা পার্টিতে গিয়েছিল। যোধ, রস্যইকার ও মিলন খান একবার তাকে বলেছিল আজ ফিজার মা আসবে, সে যেন উপস্থিত থাকে। তবে পার্টি অ্যাটেন্ড করা জরুরি ছিল বিধায় সে থাকতে পারেনি। আব্রাহাম ক্লান্ত প্রচুর। নিজের সাথে যুদ্ধে সে জয় হতে পারবে কি না সন্দেহ আছে মনে। ক্লান্ত দেহমন দুইটাইকে টেনে নিয়ে কক্ষের দিকে অগ্রসর হল। ড্যাশ 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 ড্যাশ। সিগারেটের তীব্র গন্ধে নাসারন্ধ্রে পৌঁছাতে গভীর তন্দ্রা ছুটে গেল ফিজার। চোখ পিটপিট করে তাকাতে মস্তিষ্ক সচেতন হল। স্মৃত রস্যই কাটতে এলো রাতের ডিনারের পর আবরাজ আর কক্ষে ফিরেনি। সামনে সাদা রঙের দেয়ালে টানানো বড় সোনালি রঙের ঘড়িটা দেখল ফিজা। রাত 1:42। কক্ষে লাইট জ্বলছে তখনও। অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিল বিধা। লাইট অন রয়ে গেছে। ফিজা গায়ের এলোমেলো রাতের পোশাক ঠিক করে বিছানা ছেড়ে পায়ে স্যান্ডেল পরে নিল। বর্ষর কক্ষটার বিশাল একটা ব্যালকনি আছে। কাচের দেয়ালের ওপাশে ব্যালকনিতে নীল রঙের লাইট জ্বলছে। ব্যালকনি কে কক্ষের ভেতর দেখা না গেল কক্ষের ভেতর থেকে ব্যালকনি স্পষ্ট। সেখানে দোলনাটায় বসে আছে সুঠাম দেহের অধিকারী আবরাজ খান। ফিজা গুটি গুটি পায়ে এগিয়ে যেতে গিয়েও যেন সামনে এগুনোর মতো মনস্থির করতে পারছে না। বিমানের আগে পুরুষটার সম্মুখে দাঁড়াতে তার অন্তরে দহন হয়। কিন্তু তাতে কি? যার জন্য এই যাতনা সে কি তা টের পায়? কিভাবে পাবে? যার একটা বিয়ে করা বউ আছে, এটা সে 3 বছরে একবার খোঁজ নেওয়ার সময় ছিল না, সে কি করে বউয়ের অন্তরের যাতনা অনুভব করবে? ফিজা তাচ্ছিল্য হাসে। ব্যালকনির দিক থেকে পা ঘুরিয়ে লাইট অফ করল। তারপর শুয়ে পড়ল গিয়ে আগের স্থানে। আবরাজ যেদিন ফিরল ফিজা আবরাজের সব সত্যি জেনেছিল সেদিন। তখন তো কার স্বামী এত বছর পর ফিরবে শুনে খুশিই হয়েছিল। অনুভূতি অভিমানের হলেও ভালো লাগার ছিল মনের কোথাও। এত বছর পর নিজের স্বামী নামক পুরুষটাকে দেখবে, ছুবে, কথা বলবে, অভিমান করবে। তবে পরবর্তীতে এসব জানতে পের কার সব আনন্দ মাটি হল।
মেয়েই গেল মেয়েটা, মাথাচাড়া দিল বিয়ে করা বউয়ের চেয়েও বেশি মূল্যবান সম্পদ আবরাজ খানের নিকট তার কর্ম। গ্যাংস্টারগিরি। আবরাজ খান মানুষটার গম্ভীর মুখটার আড়ালে একটা ভয়ঙ্কর রূপ রয়েছে। হয়তো এটা কেউ জানে না। ফিজা চায়নি এটা তার সামনে আসুক। আগেই তো ভালো ছিল, যখন এসব না জেনে মানুষটার জন্য দিনের পর দিন, মাসের পর মাস এবং দেখতে দেখতে 3 বছর অপেক্ষা করেছিল। এখন যেন সব বিষাক্ত লাগ। কার সব ছেড়ে ছুড়ে দূরে কোথাও গিয়ে নতুন করে বাঁচতে ইচ্ছে করে, যেখানে তাকে আবরাজ খান নামক পুরুষটার এসব কিছু ছুঁতে পারবে না। আমি তোমাকে বারবার ছুঁয়ে দেব, 1000 বার ছুঁয়ে দেব, পাগল করব আমার মাতাল করা স্পর্শে। তুমি আমার স্পর্শ থেকে পালাতে পারবে না। আমি তোমার পিছু ছাড়ব না। হঠাৎ নিজের উপর আবরাজের উপস্থিত টের পেল। মাদকাসক্ত কণ্ঠস্বর, আবরাজ বউয়ের একদম নিকটে, মুখ থেকে সিগারেটের তীব্র গন্ধ ফিজার গা গোলাচ্ছে। সহ্য হয় না গন্ধটা, অথচ আবরাজের কোনো হেলদোল নেই বউয়ের রিয়াকশন দেখে। ফিজার রাগে দুঃখে কাঁদতে মন চাচ্ছে। একটু দয়া কেন নেই এই পুরুষটার মনে? কেন এত পাষাণ? তবে ফিজা বা কম কিসে? ঝট করে নিজে শোয়া থেকে উঠে বসল, পিছিয়ে গিয়ে গায়ে কমফর্টার জড়িয়ে বসে, মুখ অন্য দিকে ঘুরিয়ে বলে, কথা দিয়ে ভুলাতে আসেন বারবার, তো অন্য কিছু করতে তো দিচ্ছ না। আবরাজ বাঁকা হেসে বলল। ফিজা অন্ধকারে আবছা আলোয় কার ঠিক বুঝতে পারে আবরাজ তারই দিকে তাকিয়ে আছে। ফিজার দৃষ্টি ও তীক্ষ্ণ, তাচ্ছিল্য হাসে মেয়েটা, বলে উঠল, বিদেশি নারীর শরীর কি পানসে লাগে এখন? নাকি রুচি উঠে গেল? বিদেশিতে রুচি থাকলে তোমার কাছে আসতাম নাকি? থমথমে পরিবেশ। ফিজার সামনে বসা আবরাজকে ঠিক বুঝে উঠতে পারছে না। হেয়ালি স্বরে বলে, সেটাই, একটা দুইটা দিয়ে তো আপনাদের হয় না, প্রতিদিন নিত্য নতুন লাগে। আবরাজ কোনো জবাব দেয় না। সত্যি কার ভালো মানুষ নয়। বিয়ের পরে সে কোনো নারীর সাথে বেড শেয়ার না করলেও বিয়ের আগে তো শখানেক নারীর শরীর অনায়াসে ছুঁয়েছে। তাই এখানে নিজেকে সে সাধু প্রমাণ করতে চাইল না, কিংবা মিথ্যা বা সত্যি কোনোটাই বলতে আকার ইচ্ছে না। ফিজা কখনো আবরাজের থেকে পজিটিভ কোনো উত্তর আশা করে না। মূলত সে পজিটিভ নেগেটিভ কোনোটার আশাই করে না, তাই উত্তরের অপেক্ষা করে না। পরপরই জিজ্ঞেস করে, আমার মা কে কেন ডেকেছেন এখানে? মেয়ে কারকে কতদিন দেখবেন না তার তো শিওরটি দিতে পারছি না আমি, সেই জন্য দেখিয়ে নিলাম। আবরাজ শান্ত স্বরে জানালো। ফিজা বুঝে না কথার অর্থ। সে সময় নিয়ে কথার অর্থ বোঝার চেষ্টা করে, তবুও আবার পাল্টা প্রশ্ন করল, মানে তুমি সকালে আমার সাথে যাচ্ছ? কখনো না, সাথে সাথে জবাব দিল ফিজা। আবরাজের গম্ভীর মুখখানা এবার স্পষ্ট। অন্ধকারে বেশিক্ষণ থাকার ফলে ভালোই দেখতে পাচ্ছে একে অপরকে, যেহেতু ব্যালকনিতে তখনও ঈদ জ্বলছে। ফিজার জবাব মোটেও যে পছন্দ হয়নি আবরাজের, ফিজা সেটা আবরাজের মুখের দিকে তাকিয়ে বুঝতে সক্ষম হল। তবে আবরাজ যে রেগে গিয়েছে মেয়েটা বিন্দু পরিমাণ আঁচ করতে পারে না। আবরাজের ফর্সা মুখের লম্বা নাক, কার ডগাটা অল্প কাঁপে, সাথে চোখও লাল হয়েছে। আবরাজ নিজের কপালে পড়ে থাকা চুলের আড়ালে কপালে তর্জনী আঙুল ঘষে, দাঁতে দাঁত চেপে পুরুষটা আওড়াল। আই ডোন্ট লাইক পিপল টকিং টু মি লাউডলি। আমার সাথে উঁচু স্বরে থা বললে আমার অসহ্য লাগে। সেখানে তুমি আজ 1 সপ্তাহ নাগাদ আমার উপর খবরদারি করে যাচ্ছ, তাহলে দূরে থাকুন আমার থেকে। রাগাচ্ছে কেন মেয়েটা তাকে? সে কি বুঝতে পারছে না এটার জন্য তার ভয়ঙ্কর শাস্তি বরাদ্দ হতে পারে? আবরাজ রাগ নিয়ন্ত্রণের প্রয়াস চালায়, নিজের সিগারেটে পোড়া কালচে অধর কামড়ে ধরে রাখে দাঁত দ্বারা। রাগ কমাতে অক্ষম নয় সে, তবে এটার জন্য নিজেই নিজেকে ক্ষতবিক্ষত করতে হয়। ফিজা দাঁতের ঘর্ষণের দে অনুমান করল আবরাজ দাঁত কিরমির করছে। পরপরই পুরুষটার রাশভারী কণ্ঠস্বরে ভাসে, নট পসিবল। যে কোনো পরিস্থিতিতে নিজেকে আগলে রাখতে হয়, শক্ত রাখতে হয়, অক্ষত রাখতে হয় নিজেকে। আর যে পরিস্থিতি সামল আকারতে নিজেকে ক্ষতবিক্ষত করে তার মতো বোকা পৃথিবীতে দ্বিতীয়টা নেই। ফিজার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবরাজ মেয়েটাকে একটানে নিজের বক্ষদেশে নিয়ে এলো। শুধুই মুখ আর শরীরের অর্ধেক অংশ এসছে, চুল এলোমেলো হয়ে মুখ সম্পূর্ণ ঢেকে গিয়েছে। আবরাজ ফিজার এলোমেলো চুল হাতের সাহায্যে মুখ থেকে সরিয়ে দেয়, এরপর ঠোঁটের কোনায় আঙুল চেপে ধরে ফিজার চোখের দিকে তাকিয়ে বলে উঠল, তাহলে তোমাকে ক্ষতবিক্ষত করে দেই। থুট নিতে চিনচিন ব্যথার প্রকোপ বাড়ল। ছটফট করে ফিজা। আবরাজ দাঁত চেপে আছে সেখানে, এমন স্থানে আঘাতের চেয়ে ব্যথাটা গভীর হয়ে কলিজায় লাগে। ফিজা আবরাজের কাঁধে নখ দিয়ে আঁচড় কাটতেই আবরাজ ফিজাকে ছাড়ল। মেয়েটা নখ বড়, কাঁধ জলে, এমন নয় সে আঘাত সহ্য করতে পারে না। শরীরে এমন অনেক অঙ্গ যেখানে বেশ বড় বড় আঘাতপ্রাপ্ত, সেই তুলনায় এটা নিতান্তই তুচ্ছ। তবু এটার গভীরতা অনেক মনে হচ্ছে আবরাজের নিকট। ফিজা থুতনিতে হাত দিয়ে চেক করল, রক্ত আসেনি, তবে ব্যথা হচ্ছে। আবরাজ নিজের কাঁধে তরল পদার্থ অনুভব করে, আঙুল চিটচিটে লাগে, রক্ত এসছে। ফিজা সেদিকে বাঁকা দৃষ্টিতে তাকিয়ে শান্ত স্বরে বলে উঠে, আমাকে আঘাত করার আগে নিজেকে প্রস্তুত করে তবেই আসবেন, নয়তো দ্বিগুণ আঘাতে নিজেও জর্জরিত হবেন মিস্টার মাফিয়া আবরাজ খান।